ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনভা। 2024 সাল ছিল নানামুখী সংকট আর পরিবর্তনের বছর। ছিল রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সম্পর্কে টানাপোড়েন, সেই সাথে অর্থনীতিতে নানান চ্যালেঞ্জ। ডলারের বিপরীতে টাকার দরপতন, উচ্চ মূল্যস্ফীতি, বিভিন্ন খাতে নীতি বৈষম্য ও আধিপত্য বিস্তার তো ছিলই। দর্শক, আজ আমরা এমন একটি খাত নিয়ে আলোচনা করব যা অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, সেই সাথে ব্যবসার মাধ্যমে এই খাত দূর করেছে বেকারত্ব। আর তা হলো এসএমই খাত। 2024 কেমন ছিল এই খাতের ব্যবসায়ীদের জন্য? নতুন বছরের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে এই খাত সমৃদ্ধ করা যায়, এসব নিয়ে আজকের আমাদের আলোচনা। ক্ষুদ্র ও মাঝারি খাতে নীতি বৈষম্য দূর হলো। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাশেদুল করিম মুন্না এবং ফ্যান্সি বুটিক্সের স্বত্বাধিকারী ইসরাত কিবরিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই আমি একটু জনাব মুন্না আপনার কাছে একটু যেতে চাচ্ছি। ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ীদের কথা আমি বললাম, তাদের এই মুহূর্তে আমি যদি বলি যে 2024-এ কী ধরনের নীতি সংকটে তারা পড়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে নতুন সরকার দায়িত্ব নেওয়া, সেই সাথে দায়িত্ব নেওয়ার পরপরই দেখবেন যে দুইটা বড় বন্যা হয়েছে বাংলাদেশে, এবং সেই জায়গাতে টোটাল সাপ্লাই চেইনটা হচ্ছে একটা স্থবিরতা এসেছে। এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখছি ব্যাংকিং খাতের একটা বড় ধরনের অনাস্থার একটা বিষয় ছিল। ব্যাংকগুলো হচ্ছে এসএমইদেরকে সেভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গাটাতে দায়িত্ব পালন করেনি, এবং সবকিছু মিলে টোটাল সাপ্লাই চেইনের হচ্ছে একটা স্থবিরতা সৃষ্টি হয়। এবং সে কারণে উদ্যোক্তারা পণ্য তৈরি করছে, কারণ এসএমই সেক্টরে যারাই আছে তারা হচ্ছে পণ্য উৎপাদন করছে তাদের সীমিত মূলধন দিয়ে। সেই পণ্যটা যদি প্রপারলি সেল করতে না পারে, এবং সেই সেল করার বিপরীতে যে আয়টা হচ্ছে বা মূলধনটা আবার জোগাড় হচ্ছে, সেটাতে আবার পণ্য তৈরি করছে, অর্থাৎ একটা সাপ্লাই চেইন বা একটা সার্কেলের মধ্যে মুভ করতে হয়। সেই জায়গাতে একটা স্থবিরতার কারণে 2024-এ এসএমইদের অবস্থা কিন্তু খুব একটা ভালো হয়নি। যদিও আমাদের জাতীয় অর্থনীতিতে জিডিপিতে প্রায় 25 থেকে 27% হচ্ছে কন্ট্রিবিউশন আছে এসএমইদের। এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে একটা স্থবিরতা এসেছে, এবং আমরা আশা করছি যে আগামী বছরের শুরুর দিকেই যে ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে যদি এসএমইরা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পায়। কারণ মানুষের হচ্ছে যে এই যে আর্থিক অস্থিরতা কারণে কিন্তু হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কারণে তারা হচ্ছে অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেই জায়গাতে অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়েছে, এবং সেই ক্ষেত্রে এসএমইর একটা চরম চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। যে জনাব মুন্না, আপনার কাছে ছোট করে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি আমি। আগামীকাল থেকে আমরা জানি যে বাণিজ্য মেলা শুরু হচ্ছে, এবং বাণিজ্য মেলায় ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কিছু স্টল বরাদ্দ থাকে এবং বিশেষ কিছু সুবিধা থাকে। এবছর আপনারা কি ধরনের সুবিধা তাদের জন্য রেখেছেন বা তারা পাবেন, একটু ছোট করে বলবেন এটা। জি, এই বছর যেটা হচ্ছে যে এসএমইর হচ্ছে একটা বেশ কয়েকটা প্যাভিলিয়ন নিয়েছে, এবং সেক্ষেত্রে এসএমইদেরকে পণ্য যাতে তাদের বিক্রি করার সুযোগটা বাড়ে বা ক্রেতাদের সাথে তাদের রিলেশনটা ডেভেলপ হবে, সেই ধরনের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। জি, এবং আমরা জানি যে নারী উদ্যোক্তাদের জন্য কিছু অর্থাৎ বাণিজ্য মেলার বাইরে কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং তারা সেখান থেকে কিছু সুবিধা হয়তো পাবেন। এই পর্যায়ে আমি একটু তৈরি হয়েছে, সেই জায়গাতে হচ্ছে এসএমই সেক্টরে যারা আছে তাদের পণ্য যদি বিক্রি করার যে চ্যালেঞ্জটা আমি অলরেডি ইতিমধ্যে বলেছি, সেটাকে দূরীকরণের জন্য বাণিজ্য মেলা একটা অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে হয়তো ভূমিকা রাখতে পারবে। জি, এ পর্যায়ে আমি একটু ইসরাত আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা শুনছিলাম জনাব মুন্না বলছিলেন, এবং আমরা যতটুকু জানি যে 2024 সালে আপনারা যারা ব্যবসায়ী আছেন বা উদ্যোক্তা আছেন তাদের একটি প্রধান সমস্যা ছিল সরকারি নীতি সহায়তা ছিল। অনেক ধরনের নীতি সহায়তার কথা আমরা শুনেছি, ঘোষণা দিয়েছে আমরা শুনেছি, কিন্তু ঋণ গ্রহণের ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু সমস্যায় পড়তে হয়েছিল। আমরা এটাও শুনেছি তেলের মাথায় তেল ঢালার একটি প্রবণতা, আমরা একটি অভিযোগ শুনেছি আপনাদের কয়েকজন উদ্যোক্তাদের কাছ থেকে। আপনার জন্য কেমন ছিল 2024টা? জি ইসরাত, আমরা শুরু করব, আপনার কথা শুনবো, কিন্তু তার আগে আপনার ফ্রেমটা যদি একটু সুন্দর করে ধরেন তাহলে ভালো হয়। জি, ঠিক আছে, আমরা একটু শুনবো আপনার কাছে। 2024 কেমন ছিল আপনার জন্য? 2024 আমাদের জন্য অনেক খারাপ ছিল আর কি। আমরা যারা উদ্যোক্তা আছি, নারী উদ্যোক্তা আছি, লোন আমরা পাইনি তা না, লোন পেয়েছি, লোন স্বল্প সুদে লোন পেয়েছি,
কিন্তু আমাদের মানে আমরা পণ্য তৈরি করি কিন্তু সেটা তো সেল করতে পারি না, এবং পণ্যের অনেক বেশি দাম। আমাদের বায়ারও নাই, বায়ার আগে অনেক ছিল, এখন বায়ারও নাই, আমাদের কাস্টমারও নাই। 2024 সাল আমাদের জন্য অনেক মানে খারাপ গেছে আর কি। এখন 25, আশা করছি 25-এ ভালো যাবে। নতুন সরকার যে আসলো, নতুন সরকার আসার ফলে আপনারা কি ধরনের নীতি সহায়তা চাইছেন সরকারের কাছে? নতুন নতুন সরকার আসছে, আমরা দ্রব্যমূল্য অনেক হাই, এটা আমাদের অবশ্যই কমাতে হবে। আমরা কমানো চাচ্ছি আর কি, অনেক বেশি সবকিছুরই দাম অনেক ঊর্ধ্বগতি আর কি। এই জন্য আমরা মানে কোনো কিছুই করতে পারছি না। আমাদের মানে সাংসারিক জীবনেও বেশি, এবং আমরা উদ্যোক্তা যারা যারা প্রোডাক্ট তৈরি করি এগুলোর প্রত্যেকটা জিনিসের দামও অনেক বেশি। এই জন্য আমরা প্রোডাক্ট তৈরি করেও সেল করতে পারছি না, এটা কমানোর জন্য ইয়ে করছি আর কি। জি, আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের উৎপাদন খরচ অনেক বেশি বেড়ে গেছে, সেই সাথে আপনাদের বিক্রি তেমন একটি নাই। আপনি কি মনে করছেন যে প্রচারণার অভাবে এই বিক্রিটি হচ্ছে না? প্রচারণার অভাব আছে কি? প্রচারণার অভাব আছে, কিন্তু মূল্য বৃদ্ধির জন্য আমাদের বেশি প্রবলেম হচ্ছে। জি জি, জনাব মুন্না, আমরা একটু আপনার কাছে যাব। আমরা শুনছিলাম ইসরাত বলছিলেন তার নানামুখী সমস্যার কথা, 2024 সালের নানা সংকটের কথা আমরা শুনছিলাম। আপনার কি মনে হয় তিনি যে সমস্যাগুলোর কথা বললেন সেক্ষেত্রে কি ধরনের সমাধান আসতে পারে এবছর, নতুন বছরে? ধন্যবাদ আপনাকে আবারও। সেটা হচ্ছে সমাধানটা তো আসলে এককভাবে হবে না। উদ্যোক্তারা যে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সেই চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য সরকারি নীতি সহায়তাগুলা কিভাবে প্রসারিত করা যায়, এবং মূলত হচ্ছে এই এসএমই সেক্টরের উদ্যোক্তাদেরকে সেটা কিভাবে পৌঁছে দেওয়া যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, যে শুধু 24-এর গল্প না, এটা গত 15 বছর ধরে চিৎকার হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। যে এসএমইদের যেই লোন দেওয়ার যে ব্যাপারটা, সেখানে মাইক্রো এবং কটেজ সেক্টরে একটা বড় পরিসরে কাজ করছে যারা ইনফর্মাল চ্যানেলে কাজ করছে, এবং সরকারের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার কারণে কিন্তু এই মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে তারা কিন্তু কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পাচ্ছে না, ইভেন অন্যান্য সরকারি নীতি সহায়তাগুলো পাচ্ছে না। সুতরাং এই যে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 25 থেকে 27%, যেটা উন্নত বিশ্বে 60 থেকে 70% কন্ট্রিবিউশন রাখছে এসএমই সেক্টর, সেই জায়গাতে এই যে একটা বড় অংশ ইনফর্মাল চ্যানেল আছে তাদেরকে যদি নীতি সহায়তার আওতায় আনা না যায়, তাহলে তাদের যে স্পিড বা তাদের যে কন্ট্রিবিউশন রাখার যে সুযোগটা সেটা কিন্তু হচ্ছে না। সুতরাং আমরা মনে করি সরকারের এই জায়গাতে দৃষ্টি দেওয়া দরকার যে মাইক্রো এবং কটেজ সেক্টরকে কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দেওয়া যায়। পাশাপাশি আমরা মনে করি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, এখানে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ডিজাইন ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট। আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে আমাদের কম্পিটিটিভ হতে গেলে আমাদের টেকনোলজির ব্যাপারগুলো কিছু কিছু ব্যবহার করার সুযোগটা কিভাবে বাড়ানো যায়, এবং বিশেষ করে এই যে বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ যারা যারা ছোট ছোট উদ্যোক্তা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কাজ করছে, তাদের পণ্যটা যদি স্থানীয় বাজারে বা আন্তর্জাতিক বাজারে বিক্রি করার পরিধিটা যদি বাড়ানো না যায়, এবং সর্বোপরি আমাদের যেই এসএমইদেরকে বুস্ট আপ করার জন্য কিছু নীতি সহায়তা, যেমন একটা এক্সাম্পল দেই, যে আমাদের প্রতিযোগী দেশগুলা এসএমইদেরকে সহায়তা করার জন্য গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেখানে হচ্ছে 25 থেকে 36% হচ্ছে এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা আছে। বাংলাদেশে কিন্তু সেটা নেই। সুতরাং এটাও কিন্তু একটা বড় ইস্যু। সুতরাং আমরা নতুন সরকারের কাছে দাবি জানাবো যে এই এসএমইদেরকে সাহায্য করতে গেলে এই এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা যদি সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু এসএমইদের একটা বড় সাপোর্ট হবে। পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের প্রতিযোগী দেশগুলা এসএমইদেরকে সহায়তা করার জন্য এসএমই ব্যাংক সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেটা কিন্তু এসএমইদেরকে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে ফোকাস করে কাজ করা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স না, শুধুমাত্র আমরা কিছু লোন দিব সেটা না, সামষ্টিকভাবে যদি আমরা আমাদের এসএমই সেক্টরটাকে একটা বড় স্কেলে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে যেই পয়েন্টগুলো আমি বললাম এগুলি যদি একটা আমব্রেলাতে আনা যায়, এবং সরকারের প্রায় 27টা মন্ত্রণালয় হচ্ছে এসএমই সেক্টর নিয়ে কাজ করছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে, প্রত্যেকটা জেলাতেই বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু যারা হচ্ছে অবজেক্টিভ এসএমই বা মাইক্রো বা কটেজ সেক্টর আছে তারা অনেক ক্ষেত্রে জানি না এই ধরনের প্রজেক্ট বা প্রোগ্রামগুলো হচ্ছে। সুতরাং এখানে একটা জবাবদিহিতা সৃষ্টি করা দরকার যে প্রত্যেকটা ডিসির আন্ডারে যতগুলা প্রজেক্ট বা প্রোগ্রাম হচ্ছে
এগুলি যদি ডিস্ট্রিক্টের ডিমান্ড অনুযায়ী বা এসএমইদের ডিমান্ড অনুযায়ী যদি পরিকল্পনা ঘোষণা করা যায়, তাহলে হয়তোবা তাদের যে চ্যালেঞ্জগুলো উত্তরণের একটা সমন্বিত সুযোগ সৃষ্টি হবে। আদারওয়াইজ কিন্তু জনাব মুন্না, এই পর্যায়ে আমরা একটু ছোট্ট একটি বিরতিতে যাব। আমরা এসে আবারও আপনার সাথে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। ইসরাত এবং জনাব মুন্না থাকবেন আমাদের সাথে। আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্র মাঝারি খাতে নীতি বৈষম্য দূর হলো। আলোচনা করতে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন, এ পর্যায়ে আমি একটু ইসরাত আপনার কাছে একটু যেতে যাচ্ছি। বিরতির আগে আমরা শুনছিলাম জনাব মুন্না বেশ কিছু সংস্কারের কথা বলছিলেন এবং বেশ কিছু দিক বিবেচনা করতে হবে এই খাতকে সমৃদ্ধ করার জন্য, সেই বিষয়গুলো তিনি বলছিলেন। আপনার কি মনে হয় আসলে ঘুরে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের এই মুহূর্তে কোন খাতগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? এই মুহূর্তে আসলে আমাদের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের কিছু ট্রেনিং এর দরকার আছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দরকার আছে। আমার অবশ্য রাজশাহীতে, আমার কাজল বুটিকটা রাজশাহীতে আমরা অনেক উদ্যোক্তা, এখানে ভালো ভালো ট্রেনার দিয়ে কিছু ট্রেনিং করানো আমাদের খুবই দরকার। তো আর ঋণ তো লাগবে, ঋণ না হলে তো আর বিজনেস করা যাবে না। ক্ষুদ্র ঋণে মানে অল্প সুদে ঋণ দরকার আমাদের। ঋণ ছাড়া তো আমরা আগাতে পারবো না। জি, আপনি বলতে চাচ্ছেন যে ঋণ সহায়তা এবং ট্রেডিং এর ব্যবস্থা করলেই আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং অনেক উদ্যোক্তা যারা ব্যবসা ছেড়ে দিয়েছেন 24-এর বিভিন্ন সময়, তারা আবারও তাদের নিজেদের ব্যবসা চালু করতে পারবে বা তারা সাফল্য অর্জন করতে পারবে। জনাব মুন্না, আপনি শুনছিলেন ইসরাত বলছিলেন ট্রেনিং এবং একই সাথে ঋণ সহায়তার কথা। আপনি তো আছেন এখন এসএমই ফাউন্ডেশনে, একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। আপনি কি এই ধরনের ব্যবস্থা করবেন, অর্থাৎ 2025-এ গিয়ে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা করবেন কিনা? সেই সাথে আপনাকে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই আমি। রাজনৈতিক অস্থিরতা যে আমরা দেখেছি, সেটার কারণে ব্যবসার পরিবেশটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে গেছে। সেই পরিবেশ আসলে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব হবে? এবং বিশ্ববাজারের কথা আপনি বলছিলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য এসএমই ফাউন্ডেশনের অধীনে যে ক্ষুদ্র উদ্যোক্তারা বা মাঝারি উদ্যোক্তারা আছেন, তারা কি আসলে প্রস্তুত কিনা বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে এখানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন। আমি ছোট্ট করে উদাহরণ দেই যে এসএমই ফাউন্ডেশন কিন্তু তার সীমিত যে আর্থিক ক্ষমতা আছে, সেটা দিয়ে যে কথাগুলো অলরেডি বলেছি, যে স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট লিঙ্কেজ, আপনারা হয়তো এসএমই ফেয়ারের নাম শুনেছেন, বেশ জনপ্রিয়তা পেয়েছে ন্যাশনালি। তো এই জায়গাতে হচ্ছে আমরা মনে করি যে আমাদের এসএমইরা তার নিজস্ব শক্তি বা স্বপ্ন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসএমই ফাউন্ডেশনের বছরে মাত্র হচ্ছে 30-40 কোটি টাকা দিয়ে সারা বছরের কার্যক্রম চালাতে হয়। আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে যে এসএমইদের এখানে একটা বড় পরিধিতে নিয়ে যেতে হলে এই ফান্ডিং এর যেই সীমাবদ্ধতা আছে সেটা বাড়াতে হবে। তো এই জায়গাতে হচ্ছে আমি অবশ্যই ওনার সাথে একমত যে আমরা যদি সারা দেশে জেলা ওয়াইজ, প্রত্যেকটা জেলাতে কিন্তু কিছু হেরিটেজ আছে, কিছু স্ট্রেংথ আছে, কিছু স্কিল আছে, কিছু নলেজ আছে এবং স্পেসিফিক কিছু র মেটেরিয়ালস আছে বা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোকে যদি আমরা একটা বড় স্কেলে ন্যাশনালি মার্কেটিং করতে পারি এবং সেই জায়গাতে যেটা আমি একটু আগে বলেছি যে সমন্বিত কিছু নীতিমালা থাকা দরকার, যাতে যারা যে অবস্থায় থেকে উদ্যোক্ত হওয়ার চেষ্টা থেকে বা স্বপ্ন থেকে কাজ করছে, সেই কাজের পরিধিটা তখনই বাড়বে যখন সেই উদ্যোগের পাশাপাশি সরকারি নীতি সহায়তাগুলো যত বেশি দেওয়া যাবে। সুতরাং আমি পার্সোনালি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করি, আমি এই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমি অন্য পক্ষ না, আমি অ্যাজ এ উদ্যোক্তা সাইড থেকে বলবো যে আমাদের এই যে 24-এ যে অনেক উদ্যোক্তা তার নিজস্ব মূলধন নিয়ে কাজ করছিল, সীমিত মূলধন নিয়ে কাজ করছিল, তারা কিন্তু স্টাক হয়েছে। সুতরাং তারা কিন্তু হারিয়ে যাবে যদি তাদেরকে ফার্দার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা না দেওয়া যায়। আবার আপা যে কথাটা বললেন যে বাজার ব্যবস্থাপনায় কিন্তু একটা স্থবিরতা এসেছে। সুতরাং যেভাবে হোক, যেই ফর্মেটই হোক, সরকারকে চিন্তা করতে হবে এই ফাইন্যান্সিয়াল সার্কেলটা কিভাবে গতিশীলতা আনা যায় এবং সেই জায়গাতে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা আমরা সবাই জানি, এবং সেই জায়গাতেই কিন্তু মানুষের যে সীমিত মূলধন আছে বা মানুষ তো হচ্ছে তখনই হচ্ছে খাদ্য, বাসস্থান বা চিকিৎসার পরেই চিন্তা করবে অন্য জিনিসগুলো কিনবে কিনা, এবং যে ক্ষেত্রে কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটার প্রভাবে কিন্তু এসএমই সেক্টরে যারা কাজ করছে তাদের মধ্যে একটা বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। আমরা আশা করব সরকার বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবার ঢেলে সাজানোর চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার প্রক্রিয়াতে যদি এই ফাইন্যান্সিয়াল সার্কেলটা গতিশীলতা পায় তখনই কিন্তু এসএমই সেক্টররা আমরা একটি বিষয় এখানে বলতে পারি, সরকারের প্রতি আসলে আমাদের যে সরকারই আসুক না কেন নতুন সরকারের প্রতি আমাদের প্রত্যাশাটা থাকে অনেক বেশি, কিন্তু তিনি যেটি বলছিলেন যে ট্রেনিং এবং একই সাথে ঋণ সুবিধা, আপনারা এসএমই ফাউন্ডেশন তাদেরকে অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন দেশব্যাপী তাদেরকে কি ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন? আপনারা কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করছেন? জি জি জি, আমরা সরাসরি প্রোডাক্ট বেস এবং জেলা ভিত্তিক এবং ক্লাস্টার বেস ট্রেনিং দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ট্রেনিং এর পাশাপাশি প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং সেই উদ্যোক্তাগুলা যারা উদ্যোগ নিচ্ছেন, কাজ করছেন এবং ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে ব্যাংকগুলোর সাথে একটা সমন্বিতভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে, যাতে ব্যাংকগুলো তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। কারণ এসএমই ফাউন্ডেশন সরাসরি লোন দিতে পারে না অ্যাজ পার আমাদের যে গঠনতন্ত্র আছে, ব্যাংকগুলো সেটা করে। সেই ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন হচ্ছে পরবর্তী স্টেজে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে আমি বলেছি তাদের যেই পণ্যগুলো আছে স্থানীয় বাজারে বিক্রির জন্য ন্যাশনাল পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে এসএমই মেলা করা হয়, যেটা আগামীকালকে বাণিজ্য মেলাও আছে। সুতরাং এই কাজগুলি করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যেই পরিধিতে এসএমইদেরকে করার প্রয়োজন এই জায়গাতে হচ্ছে এসএমই ফাউন্ডেশনের লিমিটেড রিসোর্স দিয়ে সেটা করা যাচ্ছে না বা করা হচ্ছে না। আপনার কাছে কিন্তু আমার আরেকটি প্রশ্ন ছিল, বিশ্ববাজারে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোক্তারা প্রস্তুত কিনা বা তাদের কত সময় লাগতে পারে? আসলে যারা উদ্যোগ নিচ্ছে অনেক উদ্যোক্তা কিন্তু ইতিমধ্যে বিশ্ববাজারে পণ্য বিক্রি করছে। প্রশ্নটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর কিন্তু বাংলাদেশে একটা বড় সুযোগ তৈরি হয়েছে, কারণ হচ্ছে অনেক বাইরে হচ্ছে চায়না থেকে প্রোডাক্টগুলা নেওয়ার ক্ষেত্রে অন্য দেশের সাপ্লাই চেইনটাকে তারা উৎসাহিত হচ্ছে। সেই জায়গাতে আমাদের স্কেলটাকে বাড়াতে হবে, অর্থাৎ এসএমইরা ছোট পরিসরে করছে, অনেক পণ্য তৈরি করছে, অনেক সুন্দর পণ্য তৈরি করছে। ইভেন একটা এক্সাম্পল দেই যে অনেক পণ্য বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, কিন্তু এখনো আমাদের কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনটা দিচ্ছে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ইসরাত আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।